উপস্থিত রয়েছেন এই পেন্সের সিনিয়র জিএম এইচআর মুরাদ হোসেন। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে এবং তার নিজের অভিজ্ঞতার আলোকে তরুণদের ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন বিষয়ে কথা বলবেন। তিনি যে কথাগুলো বলবেন আমরা তার মুখ থেকে শুনবো। আর এখন আমরা মুরাদ ভাইকে স্বাগত জানাচ্ছি। মুরাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই শোতে। ধন্যবাদ জল ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি এই পেন্সের সিনিয়র জিএম এইচআর হিসেবে কাজ করছেন। আপনার যদি অভিজ্ঞতাটা শেয়ার করতেন কিংবা আপনি কীভাবে এই পেন্সে আসলেন সে বিষয়টা আমরা জানতে চাচ্ছি আসলে। থ্যাংক ইউ জল ভাই ফর দ্য অপরচুনিটি। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, আমি এলিট পেন্টে আছি সিনিয়র জেনারেল ম্যানেজার, এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্সটা আমি দেখি। আপনারা জানেন যে রঙের রাজা এলিট পেন্ট এটা বাংলাদেশের প্রথম পেইন্ট কোম্পানি, যে 1952 সাল থেকে এই কোম্পানিটা স্টার্ট এবং স্টিল নাও এটা তার লিগেসিটা ধরে রেখেছে। আমরা এখনও লোকাল কোম্পানিগুলোর মধ্যে আমরা বলি যে স্টিল উই আর ইন দ্য নাম্বার 1 পজিশন। আর কিছু এমএনসি আছে, তো অল টুগেদার মিলে আমরা কমফোর্ট জোনে আছি। আর এলিট পেন্ট আমি জয়েন করেছি ব্যাক ইন 2016 20 জুলাই। দ্যাট ইজ 1 year 8 months অল টুগেদার। কীভাবে জয়েন করেছি এটা আসলে বিফোর দ্যাট আই ওয়াজ সার্ভিং এট আরকে পেন্টস, যেহেতু সিমিলার প্রোডাক্ট সিমিলার ইন্ডাস্ট্রি, সেখানে আই সার্ভ মোর দেন 5 years ওভার ইয়ার অ্যাজ এ হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো যেহেতু সিমিলার ইন্ডাস্ট্রিতে ছিলাম, জাস্ট এখান থেকে কল পেলাম, তো সব কিছু ঠিকঠাক মতো মনে হলো এবং বাইরে থেকে জেনেছি যে এখানে এলিট পেন্টে ফাউন্ডার যে মরহুম সিরাজউদ্দিন আহমেদ, তো বাংলাদেশের একজন প্রতিকৃত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো তার থার্ড জেনারেশন অর্থাৎ ইয়াং 3 জন ডিরেক্টর দায়িত্ব নিয়েছেন। তো তারা দায়িত্ব নেওয়ার পরে জাস্ট এলিট পেন্ট ওয়াজ রিফর্মিং অ্যান্ড একটা ট্রানজ্যাকশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা বেটার এনভায়রনমেন্ট। সব কিছু শুনে আমার মনে হলো যে ইটস অ্যান অপরচুনিটি টু জয়েন ওভার দিয়া। তারপরে আসলাম এবং রিয়েলিটি আমি সত্যিই হ্যাপি যে 1 year 8 months আই হ্যাভ জয়েন্ট হিয়ার। তো আমার কাছে আপনি সিনিয়র জিএম এইচআর হিসেবে কাজ করছেন, যে এইচআর নিয়ে আপনারা আসলে কী ধরনের কাজ করছেন, আসলে এইচআর বিষয়টা সম্পর্কে আমি একটু জানতে চাই। এইচআর সম্পর্কে আসলে বলতে গেলে মানে এখন ওয়ান্স আপন এ টাইম এইচআর ডিপার্টমেন্ট ওয়াজ পার্সোনাল ডিপার্টমেন্ট, যে এমপ্লয়ীদেরকে ট্রিট করা হয়তো টুলস হিসেবে, যে তাদের কোনো ইমোশন থাকবে না, আমরা পে করছি তাদেরকে আমরা খাটিয়ে নেব। তো এখন আর সেই ধারণাটা নেই। এখন হলো এটাকে হিউম্যান রিসোর্স, মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স হিসেবে ট্রিট করা হয় হিউম্যানদের। বাকি সব কিছু থাকলেও সেখানে যদি হিউম্যান রিসোর্স না থাকে সব কিছু অচল। সেটা বাস্তবায়ন করার জন্য হিউম্যান রিসোর্সের প্রয়োজন। এখন আমরা যেটা করছি এলিট পেন্টে, আমাদের একটা স্লোগান আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি যে এমপ্লয়ি ফার্স্ট। তো অনেকেই আমরা করি যে বাট এমপ্লয়ি ফার্স্ট, দ্যাট ডাজন্ট মিন যে কাস্টমার আর সেকেন্ড। কাস্টমার ইজ নট সেকেন্ড, হি ইজ অলসো ইম্পর্টেন্ট। বাট আমরা যেটা বিশ্বাস করি যে মোটিভেটেড এমপ্লয়ি ক্যান মোটিভেট দ্য কাস্টমার্স। আপনার যদি নিজস্ব, আমি কাস্টমারকে আমরা দুইটা ভাগে চিন্তা করি এখানে, যে ইন্টারনাল কাস্টমার এবং এক্সটার্নাল কাস্টমার। আমাদের এমপ্লয়ি, আমাদের কলিগ যারা আছেন, আমরা এমপ্লয়ি বলি না, এটা আমি ইন জেনারেল টার্ম হিসেবে বললাম। আমাদের কোনো কলিগকে যখন কোথাও আমরা ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা আমাদের ডিরেক্টর যারা আছেন ভেরি ডাইনামিক এবং ওয়েস্টার্ন গ্রাজুয়েট 3 ডিরেক্টর আছেন, তারা সবসময় ইভেন তাদের ফ্যামিলি প্রোগ্রামে আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেন যে মিস্টার মুরাদ ইজ মাই কলিগ। তো তাদের অন্য ফ্রেন্ডের সাথেও পরিচয় করে দেয়। তো এই ধারাটা আমরা সবার মধ্যে এস্টাবলিশ করার চেষ্টা করছি, যে আমাদের যে কোনো একজন পিয়ন, একজন ড্রাইভার, আমরা সবাইকে ইভেন আমার গাড়িতে যখন আমার ড্রাইভার থাকে, আমি থার্ড পার্সনের সঙ্গে পরিচয় করে দেওয়ার সময় হি ইজ মাই কলিগ। তো তার মনটা কিন্তু বড় হয়ে যায়। এটা আমার কোনো তাদের প্রতি একটা স্পৃহা বেড়ে যায়। এক্স্যাক্টলি, যে স্যার আমাকে কলিগ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে, নট এজ এ ড্রাইভার, নট এজ এ পিয়ন, ইভেন কিছু। হ্যাঁ, তো ওই জায়গাগুলোই আমরা প্রথমে চাচ্ছি যে আমাদের কলিগরা যদি মোটিভেটেড থাকে তাহলে অটোমেটিক্যালি তারা হোমলি এনভায়রনমেন্ট পাবে, তারা ডেডিকেটেডলি কাজ করবেন এবং কোম্পানি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবেন। এই মোটো থেকে আমরা বিভিন্ন করছি যে হোমলি এনভায়রনমেন্ট দেওয়ার জন্য। এইচআর ডিপার্টমেন্ট যে কাজ করে, এইচআর আপনাদের এলিট পেন্টসে এইচআর ডিপার্টমেন্টটা কীভাবে কাজ করে, আমি একটু সেই বিষয়টা জানতে চাচ্ছিলাম আসলে। যে এলিট পেন্টসের অভ্যন্তরীণ কিংবা আপনি যে আপনার নেতৃত্বে যে ডিপার্টমেন্টটা কাজ করে। হ্যাঁ হ্যাঁ,
তো এটা থ্যাংক ইউ জুয়েল ভাই, একটা সুন্দর কোশ্চেন করেছেন। তো বেসিক্যালি ট্রেডিশনাল এইচআর একটা, অপারেশনাল এইচআর আর একটা স্ট্র্যাটেজিক এইচআর। তো ট্রেডিশনাল এইচআর এর জন্য আমি আমার টিমকে আমার প্রথম দিনে আমি দেখে ইন্ট্রোডাক্টরি যখন আমি ওদের সঙ্গে ইন্ট্রোডিউস হই তখন আমি বলে দিয়েছি আমার ডেফিনেটলি নট দ্যাট যে আই এম দ্য ফার্স্ট এইচআর হেড অফ এরিক পেইন, এখানেও আগে ছিলেন। তো আগের জন এখান থেকে যাওয়ার পর থেকে পরবর্তীতে আমি জয়েন করার আগ পর্যন্ত সেখানে অলমোস্ট 4 মান্থস গেট। আমি তাদেরকে বলেছি যে এই 4 মান্থস কি এরিক পেইনের এইচআর অফ ছিল, কোনো কাজকর্ম বন্ধ ছিল? না স্যার, চলমান ছিল। জাস্ট থিঙ্ক অন দ্যাট অ্যাসপেক্ট, যে আমি যে আছি এটা মনে করার দরকার নেই, যে রান ইউর ডিপার্টমেন্ট বাই ইউর সেলফ। সেখানে গিয়ে আমাকে জাস্ট খালি অ্যাকনোলেজ করলে হবে। আই উইল ফোকাস অন দ্য স্ট্র্যাটেজিক পার্ট, কারণ এখানে অপারেশনাল কাজগুলো করার জন্য তো আমাকে সিনিয়র জিএম হিসেবে এখানে নেন, ক্লারিক্যাল কাজগুলো করার জন্য আমাকে সিনিয়র জিএম হিসেবে নেন। তো আমি জাস্ট ওই জায়গাটা ফোকাস করে আমাদের একটা পার্ট হলো আমি ডেলিগেট করে দিয়েছি, এবং টোটাল ডিপার্টমেন্টের কাজগুলো যে, এবং আমরা এটারও জন্য কাজ করছি যে শুধু এইচআর না, এইচআর এর থ্রুতে অন্য ডিপার্টমেন্টগুলো আমরা এন্টায়ার কোম্পানিটাকে প্রসেস ডিপেন্ডেন্ট করতে চাচ্ছি, নট পিপুল ডিপেন্ডেন্ট। যে একজন লোক চলে যাওয়ার সাথে সাথে সেখানে একটা বিরাট ছন্দপতন ঘটবে, যে মুখ চলে গিয়েছে জন্য কোম্পানি এখন রান করছে না, এরকম না। আমরা চাচ্ছি যে এখানে প্রসেস ডিপেন্ডেন্ট হবে। প্রসেস উইল সে হাউ দ্য কোম্পানি উইল রান, হাউ দ্য পার্টিকুলার জব উইল রান। আর আপনি তো একসময় ক্যারিয়ার জীবন শুরু করেছিলেন, সেটা হয়তো অনেক আগে। আপনার ক্যারিয়ার জীবন নিয়ে কিছু জানতে চাই, যে আপনার ক্যারিয়ারটা আসলে কিভাবে শুরু করেছিলেন? এটা তো মানে অনেকে হয়তো জানেন না যে আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ এ মেরিনার। তো আমি জানতাম না, আপনিও জানতেন না, তাই না জেল ভাই? তো আমি মেরিটাইম গ্রাজুয়েশন করেছি। পিসি ট্রেনিং করার পরে অনবোর্ড দ্য শিপ ক্যাডেট অফিসার হিসেবে জয়েন করেছি। সাবসিকুয়েন্টলি আই বিন প্রমোটেড এজ থার্ড অফিসার, সেকেন্ড অফিসার, চিফ অফিসার, অ্যান্ড লাস্টলি আই সার্ভ অনবোর্ড দ্য শিপ 3 years 4 months almost as a captain. So then I migrated my profession from marine to corporate sector basically. তো আমার কাছে মনে হলো যে আমি পিপল ইন্টারাকশনটা লাইক করি। কর্পোরেটে আসার কারণটা কি আসলে? কর্পোরেটে যাচ্ছেন এর মধ্যে কি আলাদা কোনো কারণ ছিল আপনার? আমি বেসিক্যালি বলবো যে একটু আড্ডা প্রিয়, তো প্রফেশনাল নেটওয়ার্কিং ইজ মাই প্যাশন। আর মেরিনে তো আপনি জানেন যে একটু ডিটাচমেন্ট, ফ্যামিলি ডিটাচমেন্টটা বেশি। এক একজনের পার্সোনাল সাইকোলজি এক এক রকম। মেরিন জব আই রেসপেক্ট দ্য প্রফেশন, যেহেতু আমি স্টার্ট করছি মেরিন জব দিয়ে। তো বাট দেয়ার আই ওয়াজ নট এনজয়িং দ্য জব অন বোর্ড দ্য শিপ, বিকজ এটা ফ্যামিলি ডিটাচমেন্ট ছিল। তো পরবর্তীতে আমি মাইগ্রেট করে কর্পোরেট সেক্টরে চলে আসি। এটা আর আপনি যেহেতু আজকে এরিক পেইন্টসের সিনিয়র জিএম হিসেবে কাজ করছেন কিংবা কর্মরত আছেন, আপনার তো জড়িত অনেক অভিজ্ঞতার জন্ম হয়েছে। তরুণদের ক্যারিয়ার রিলেটেড 2-1টা যে টিপস তরুণদের উদ্দেশ্যে, তরুণদের উদ্দেশ্যে টিপস আসলে অনেক টিপসই তো মানে অনেক জায়গায় এখন পাওয়া যায়। ঢাকা শহরে এখন প্রচুর আলহামদুলিল্লাহ পিপুল ডেভেলপমেন্টের জন্য অনেক ইনস্টিটিউট হয়েছে, মোটিভেশনাল অনেক ইনস্টিটিউট হয়েছে, অনেক কোর্স চালু হয়েছে। তো আমি তরুণদের উদ্দেশ্যে যেটা বলবো যে মানে আমাদের কমনদের ভিতর থাকা যাবে না, একটু নিজেকে আনকমন করতে হবে। বিকজ দেয়ার আর অলমোস্ট 95 প্রাইভেট ইউনিভার্সিটিজ in entire Bangladesh and 37 probably public universities. So many graduates are passing out from the universities every year, thousands of graduates. এখন প্রত্যেকেই এমবিএ। এখন আপনি যখন একটা মানে সার্কুলার দিবেন, ওই সার্কুলারের ভিতরে কিন্তু কমনদের আপনি খুব বেশি পাবেন। এর মধ্যে যদি 1-2 জন একটু আনকমন পান, তাহলে তাকে কিন্তু আপনি পিক করার চেষ্টা করবেন। এখন দেখা গেল যে আমরা একটা বিবিএ করছি বা একটা সিএসসি করছি, ইটস টেকিং অলমোস্ট 4 years। 4 years এর ভিতরে আমি আপনাকে ছোট্ট একটা পরিসংখ্যান দিই। পার ইয়ার 52 ফ্রাইডে, তাহলে 4 বছরে কত ফ্রাইডে হয়? অর্থাৎ 208 ফ্রাইডে। এই যে 208টা দিন ফুল ডে আমরা নষ্ট করছি। গ্রাজুয়েশন করার পরে স্যার আই হ্যাভ completed my CSE graduation or MBA graduation, কিন্তু এই যে 208টা ফ্রাইডে, এটার ভিতরে আমি যদি 1 বছরকে আমি ক্যালকুলেশন করি, প্রতি বছর 52টা ফ্রাইডে, 52টা ফ্রাইডের ভিতরে প্রতি মাসে যদি আমি বলি 4টা ফ্রাইডে, why we are not investing one Friday for my for enriching my profile?
আমি যদি প্রতি শুক্রবার একটা নিয়োগ করি একদম অনার্স ফার্স্ট ইয়ারে থেকে, যে আমি প্রতি মাসের 4টা শুক্রবারের মধ্যে একটা শুক্রবার আমি কোনো না কোনো একটা ডে লং ট্রেনিং করবো, ইজ পসিবল। তাহলে 4 বছরে কয়টা ট্রেনিং হবে, মানে মাসে একটা, বছরে 12টা, 4 বছরে কয়টা ট্রেনিং হবে, 48। তার গ্রাজুয়েশনের পরে 48টা ট্রেনিং তার পোর্টফোলিওতে থাকবে, তার ইয়েতে থাকবে, প্রোফাইলে থাকবে। তাহলে হি উইল বি আনকমন অর কমন, আপনি বলেন। একদম, সে যদি আসলে কাজ করে কিংবা এই ধরনের ট্রেনিং কিংবা ওয়ার্কশপ যদি করে থাকে অবশ্যই আনকমন হবে। যদি না করে তাহলে তো আসলে সে তো তার এটা হলো তার এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা আমি বললাম, যে ট্রেনিং লিস্টটা অনেক লম্বা করা যেতে পারে, পাশাপাশি পার্ট টাইম জব করা যেতে পারে। এখন আর কিন্তু মানে ওয়ান্স আপন এ টাইম ডিগনিটি অফ লেবার ছিল না, এখন কিন্তু সো মেনি ইউনিভার্সিটি স্টুডেন্টস আমরা পার্ট টাইম জব করছি। এটা হতে পারে কোনো ভালো রেস্টুরেন্টে, হতে পারে কোনো বুক ফেয়ারে পার্ট টাইম, এখানে হলো অনেক ধরনের ইভেন্টে কাজ করছে, বিভিন্ন ইভেন্টে অনেক মেলা হয় আমাদের, সেখানে পার্ট টাইম একটা কাজ করে সেটাকে আমরা এক্সপিরিয়েন্স হিসেবে কিন্তু দেখাতে পারি যে এই কাজে আমার এক্সপিরিয়েন্স আছে। হতে পারে যে তার গ্রাজুয়েশনের পরে ওই পার্টিকুলার জবটার জন্য একটা সার্কুলার হয়েছে, দ্যাট দিস উইল মানে অ্যাড এ ফেলো অ্যাজ অ্যান অ্যাপ্লিক্যান্ট। আর আপনি যে আজকে এসেছেন, আসলে আপনাকে তো অনেক কাঠখড় পড়াতে হয়েছে, আপনাকে অনেক ত্যাগ পরীক্ষা করতে হয়েছে। একদিন তো আসলে কেউ আর একটা কোম্পানি এইচআর হেড কিংবা জিএম হয় না, এই জন্য অনেকটা সময় পার দিতে হয়। হয়তো এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, আস্তে আস্তে তো আসলে আপনাকে নিতে হবে কিংবা বড় ভাবে আসতে হবে। আপনার জীবনে কি কোনো এই যে পথ চলা, এখানে কোনো বাধা এসেছিল কিংবা সেটা যদি যে বাধাটা তরুণদেরকে ইন্সপায়ার করবে, যে ওই বাধাটাকে আপনি ওভারকাম করেছেন, সে ধরনের যদি একটা যদি ঘটনা থাকে শেয়ার করতে পারেন? হ্যাঁ, এটা অনেকেই জানেন। আজকে অবশ্য আমার কর্পোরেট ফ্রেন্ডদের ভিতরে হয়তো আমার সাথে ফেসবুকে যারা আছেন, আমি যেহেতু স্ট্যাটাস দিয়েছি, অনেকে ফলো অনেকে আছেন আমাদের সাথে, প্রায় অনেক মানুষের সঙ্গে আছেন। আমি আমার এসএসসি অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেশন হলো 1995। অনেকেই জানেন না যে আমি ইভেন আফটার স্কোরিং 851 অর্থাৎ 85% মার্কস এসএসসিতে পাওয়ার পরেও আই লস্ট ওয়ান অফ মাই ভ্যালুয়েবল ইয়ার ইন 1997 অর্থাৎ আমার হায়ার সেকেন্ডারিতে। আমি বলছি এই কারণে যে কিভাবে কামব্যাক করা যায় একটা সিচুয়েশন। দ্যাট ওয়াজ অ্যান ইনসিডেন্ট অফ দ্য এক্সামিনেশন হল বেসিক্যালি। স্টিল আই ক্যান, আপনার যদি আমাদের লিমিটেড সময়, আমি কতটুকু করতে পারবো জানি না, আমি 1-2 মিনিটে বলছি যে অ্যাকচুয়ালি it was 14 June of 1997. It was mathematics first paper examination. After starting the examination, I was answering attentively, but after a next moment, one of the invigilator took my answer sheet because, according to his words, one of the students who sat by me was following my answer sheet, but it was not known to me. After 10 minutes, I stood up and informed the invigilator, please excuse me, sir. I scored 851 marks in my SSC examination, and still now I hope to get minimum star marks in my running examination. সেই সময় এখন তোর মতো সিজিপিএ ছিল না, তখন স্টার বলতে 75% মার্কস। তো পরে বাট দ্য ইনভিজিলেটর ডিড নট গিভ হিজ কনসেন্ট্রেশন টু মি। Finally, in spite of scoring 704 marks, I failed in mathematics first paper examination in 1997. So because he took the answer sheet almost 2 hours with him. Then when he returned my answer sheet, I could not answer properly because that time I was almost mad. So এই যে সেখানে ইয়ে করে মানে এই ছন্দপতন, একজন 85% মার্ক পাওয়া একজন মানুষ হঠাৎ করে ইন্টারমিডিয়েটে মানে ফেল করলো, মানে আমি যদি একেবারে সহজ বাংলায় বলি, এটা মানে স্প্রেড আউট হয়ে গেছে কথা, যে অমুক স্কুলের ফার্স্ট বয়টা যে প্লেস করার কথা ছিল সে ফেল করেছে। বেসিক্যালি সেখান থেকে কামব্যাক করাটা, তো আমি ভেঙে পড়িনি, সেখান থেকে কামব্যাক করেছি। তারপরে ভালো স্কোর করে ইন্টারমিডিয়েট আবার নেক্সট ইয়ার কমপ্লিট করেছি। এরপরে মেরিনে গেলাম, সেখান থেকে জব করে আলহামদুলিল্লাহ আজকের আমি। আসলে কি যে দেখা যায় যে আমাদের জীবন চলার পথে অনেক প্রতিবন্ধকতা কিংবা প্রতিকূলতায় আসে, কিন্তু আসলে আমরা যারা ভালো কিংবা একটা ভালো একটা অবস্থান করি কিংবা আমাদের যাদের স্বপ্ন আছে, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, তো আমাদের কিন্তু ধৈর্য হারা হলে চলবে না, কিংবা স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটু সময় নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি যে বললেন যে আপনার জীবনে যে দুর্ঘটনাটা ঘটেছিল, সেটা কিন্তু আপনি কিন্তু হতাশা হননি, আপনি কিন্তু
তবে ওই অবস্থাকে আপনি পর্যবেক্ষণ করেছেন এবং স্বপ্নের যে স্বপ্ন ছিল সেই আমার ভিতরে একটা স্ট্যান্ড ছিল যে আই ওয়াজ নট রেসপন্সিবল ফর দ্যাট সিচুয়েশন। একজন আমার পিছনে বসে আমার অ্যান্সার শিট দেখতেই পারে, আমি তো আর অন্যটা দেখি নাই, আমি কপি করিনি। এটার জন্য তারটা এবং আমারটা দুইটা অ্যান্সার শিট তো সমানভাবে পানিশমেন্ট দেওয়া উচিত হয়নি আমার, স্টিল আই ক্যান বিলিভ। তো এনিওয়ে মানে আলহামদুলিল্লাহ আই কাম ব্যাক ফ্রম দ্যাট সিচুয়েশন। আমার জন্য আরেকটা চ্যালেঞ্জ ছিল when I migrated my profession from marine to corporate, as marine is a long course, তো ওখানে তো আমি মানে অনেক ধরনের অ্যান্সিলারি, অ্যাডভান্স এবং সার্টিফিকেট অফ কম্পিটেন্সির জন্য আমার ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড আমি অনেক কোর্স করেছি। করার পরেও বাট কর্পোরেট সেক্টরের সাথে ওগুলো তো যাচ্ছিল না। জাস্ট মেরিনে থাকা অবস্থায় আমার MBA মেজর ইন HRM করা ছিল। তো পরবর্তীতে আমি যখন এসে এখানে জাস্ট আই স্টার্টেড মাই ক্যারিয়ার ফ্রম BSRM, ইউ নো দ্য রড প্রোডাকশন এ পাইনিয়ার। তো দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট। ওখানে ইয়ে করার পরে জাস্ট কাপল অফ মান্থস লেটার আই থট ইফ আই কন্টিনিউ দ্য ল্যান্ড জব, হোয়াই নট ইন ঢাকা, যেহেতু আমি এখানে ক্যারিয়ার করতে চাচ্ছি। জাস্ট দ্যাট মোমেন্ট আই গট এ সার্কুলার ফ্রম আরকে পেইন্টস, ওয়ান সিস্টার কনসার্ন অফ আরকে সিরামিক্স, লুকিং ফর এ ম্যানেজার HR and admin, ফাংশনালি হেড অফ HR। তো আমি সেখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে এখানে আমার জব হয়ে যায়। জব হয়ে যাওয়ার পরে আমি যে প্রবলেমটা ফেস করি, এখানে একটা নিউ অর্গানাইজেশন, প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, তারপর ব্র্যান্ড ইমেজ ধরে রাখা। তো অলটোগেদার মিলে এখানে যারা আমাদের কলিগ ছিলেন তাদের তুলনায় আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট ডিপার্টমেন্টাল হেড। দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ ফর মি বিকজ আই মাইগ্রেটেড মাই প্রফেশন ফ্রম মেরিন টু কর্পোরেট। তো তারা মানে অনেকটা এরকম যে এক ধরনের একটা অদৃশ্য ডিসকপারেশন আমি পাচ্ছিলাম, মানে যে হঠাৎ করে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন। আই ওয়াজ অ্যারাউন্ড 30 এট দ্যাট টাইম। তো যে বয়স তো আসলে কিছু না, কর্মদক্ষতা কিংবা যোগ্যতা নিয়ে তো তখনই আমার মনে হলো যে মানে এখন মানে জাস্ট মিনিংটা এরকম যে হঠাৎ করে অন্য কোনো লেভেলে জব না করে সরাসরি ডিপার্টমেন্টাল হেড হিসেবে এসেছেন। কারণ এট দ্যাট পিরিয়ড আই হ্যাড নো স্কোপ টু গো ব্যাক এগেইন ইন দ্য এন্ট্রি লেভেল পজিশন, এন্ড আফটার অ্যাচিভিং দ্য এক্সপিরিয়েন্সেস আই নিড টু বি ডিপার্টমেন্টাল হেড ওয়ান্স এগেইন। দেন আই থট যে এখানে একটা তরুণদের জন্য একটা টিপস হতে পারে যে ওই যে আমি যে কথাটা বললাম যে আনকমন হওয়াটা। তখন আমার কাছে মনে হলো যে আমার এই HR এর উপর কি কি ডিগ্রি আছে বাংলাদেশে। আমার মাই ভিজিটিং কার্ড ইজ উইথ ইউ, ইউ হ্যাভ সিন অলরেডি। তো আমি তখন দেখলাম একের পর এক যে আমার MBA মেজর ইন HRM আছে, আমি PGD HRM করলাম। তারপরে as I was looking after the HR as well as administration, to handle the administration I need to study some law. So why I should not take a certificate of LLB? At once I got admitted myself in the LLB, and আমি LLB করলাম। তারপরে চার্টার্ড হিউম্যান রিসোর্স প্রফেশনাল একটা প্রাইভেট ইনস্টিটিউট প্রোভাইড করে সেটা করলাম। তারপরে রানা প্লাজা এবং তাজরিনের দুইটা ডিজাস্টারের পরে বাংলাদেশে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের যখনই শুরু হলো, এই মানে প্রচুর চাপ সৃষ্টি করলো যে কমপ্লায়েন্সে বাংলাদেশে অনেক দুর্বল। তো তখন ওই BIM এবং GIZ জার্মানি ডিপ্লোমা ইন সোশ্যাল কমপ্লায়েন্স চালু করলো, আমি সেটা করলাম। এরপরে বাই দি গ্রেস অফ অলমাইটি I got an opportunity to avail complete a overseas course from Osaka, Japan, that is solving human and organizational problems. So many short courses and এগুলো করলাম। করার পরে my profile became very rich within 5 years. That gave me the huge confidence, and my colleagues they also say he is exceptional. So by this time কাজে প্রমাণ হয়েছে, সবকিছু হয়েছে। এই জায়গাগুলো নিজেকে করে নিতে হবে। এখন কেউ যদি মনে করে যে আমি শুধু হতাশা প্রকাশ করে তারপরে কোনো ধরনের ইনিশিয়েটিভ না নেয়, মানে শুধু ড্রিম দেখলে হবে না, মানে স্যাক্রিফাইস করতে হবে, এফোর্ট দিতে হবে। তাহলে আসলে আপনি যে বললেন যে তরুণ বয়সে আপনি একটা বড় একটা অবস্থান করছিলেন, তখন তো আপনি যে অবস্থান তাকে ধরে রাখার জন্য কিংবা আরো ভালো একটা অবস্থান করার জন্য কিন্তু আপনি কিন্তু ট্রেনিংগুলো করেছেন, কিংবা আপনাকে কিন্তু প্রিপেয়ার করেছেন, এদের প্রস্তুত করেছেন। আসলে সবাইকেই কিন্তু নিজেকে প্রস্তুত রাখতে হবে সবসময়, কারণ কি যে কোনো সময় কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতি আসতে পারে, আমাদেরকে সেটাকে ওভারকাম করতে হবে। আর দর্শক, আমরা এই মুহূর্তে তারুণ্যের বাংলাদেশ প্ল্যাটফর্মে রয়েছি। আমার সাথে তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই পেন্টসের সিনিয়র GM HR মুরাদ হোসেন। মুরাদ ভাইকে নিয়ে আমরা বিভিন্ন বিষয়ে আড্ডা দিচ্ছি। আর তরুণদা, আমরা যেটা জানি কিংবা আমরা যেটা বুঝতে পারছি যে তোমরা কিন্তু আমাদের এই শোর মাঝ থেকে কিংবা
মুরাদ ভাই আজকের শোতে যে বিষয় নিয়ে কথাগুলো বলছেন সেখান থেকে কিন্তু অনেক বিষয় শিখতে পারবে কিংবা জানতে পারবে, বুঝতে পারবে। আর আমাদের এই টাউনের বাংলাদেশ শোতে তো মূলত তাদেরকেই ইনভাইট করা হয়ে থাকে, কর্পোরেট ওয়ার্ল্ডের বিভিন্ন সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং তারাই মূলত তরুণদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে কথা বলেন, তরুণদেরকে ইন্সপায়ার করে থাকেন। আর আমাদের আজকের শোটি কো-স্পন্সর হিসেবে রয়েছে রিয়েল এস্টেট কোম্পানি স্ট্রাকচার হোল্ডিংস লিমিটেড এবং ক্যাবল কোম্পানি আর ক্যাবলস লিমিটেড। আর মুরাদ ভাই, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে, এখন আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি যে আপনার রোল মডেল হিসেবে কাকে আপনি ফলো করেন আপনার কর্মজীবনে? এটা আসলে এক একটা আসপেক্ট এক একজন। এখন আমি যখন মেরিনে ছিলাম তখন মেরিনের জায়ান্ট যারা ছিলেন তাদের আমি অনেক সময় ফলো করতাম। এখন বর্তমান প্রেক্ষাপটে এখন যদি কর্পোরেট সেক্টরে আছেন, আপনি জানেন যে আমি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একজন নির্বাচিত এক্সিকিউটিভ কাউন্সিলর কারেন্ট সেশনে। এখানে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মিস্টার মুশারফ হোসেন, তো দ্য জেন্টলম্যান ইজ এভরিওয়্যার। তো সব জায়গায় মানে ফ্রম মানে হোম অ্যান্ড অ্যাব্রোড সকল জায়গায় দাঁড়িয়ে বেড়াচ্ছেন। উনি এশিয়া প্যাসিফিক ফেডারেশন অফ হিউম্যান রিসোর্স প্রেসিডেন্ট। তো অলটুগেদার মিলে আমার কাছে মনে হলো যে মানে নট অনলি দ্য ইন ডেস্ক জব সাকসেসটাকে যদি স্প্রেড আউট করে দেওয়া যায় সবার মাঝখানে, তো নলেজটা শেয়ারিং করা যায়, সেই আসপেক্টে তিনি আমার একদম রোল মডেল বলা যায়। আর কি কি আছে এখন এই মুহূর্তে আসলে নাম অনেকেই আছেন, আমি বাকিদের নামটা মানে ইয়ে করে। আপনি যে বলেন BHHRM আপনাদের যে অর্গানাইজেশন, সেটা নিয়ে আমরা একটু জানতে চাই। BHHRM এটা বাংলাদেশের HR প্রফেশনালদের একটা সংগঠন। এখানে প্রায় 3000 প্লাস মেম্বার আছেন। তো এটা HR প্রফেশনালদের জন্য একটা, আপনারা জানেন যে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি যে কিভাবে বাংলাদেশে একটা মানব সম্পদ মন্ত্রণালয় করা যায়। এটা আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেও আছে এবং বিভিন্ন দেশে কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয় আছে। তো মানব সম্পদ মন্ত্রণালয় থাকলে এখন একটা লেবার ল আছে, লেবার লটা মানে একটা কিছু কিছু জায়গায় গিয়ে কিন্তু কনফিউশনে আমরা পড়ি যে আমরা যারা সিনিয়র লেভেলে যারা জব করি, টপ ম্যানেজমেন্টের জব করি, তাদের জন্য সার্ভিস রুলটা কি, তাদের এমপ্লয়মেন্টের ক্রাইটেরিয়া কি, গভর্নমেন্ট থেকে মানে ক্রাইটেরিয়া সেট করে করা আছে কি নাই, এই ব্যাপারগুলো মানে সুনির্দিষ্ট করার জন্য একটা প্রাইভেট জবের যদি কিছুদিন আগেও আলোচনা হয়েছিল, তো যে মানে প্রাইভেট সেক্টরেও রিটায়ারমেন্ট থাকবে, রিটায়ারমেন্ট ভাতা থাকবে, লং টার্ম বেনিফিট থাকবে, গভর্নমেন্ট থেকে ইম্পোজ করবে। তো এটা করার জন্য সুনির্দিষ্ট একটা বডি থাকে যে মানব সম্পদ মন্ত্রণালয় থাকে। তো আমার মনে হয় যে তখন বাংলাদেশের এই সার্ভিস রুল অন্যান্য যা কিছু আছে এগুলো আরো মানে খুব সুন্দরভাবে চলবে। এই দৃষ্টিকোণ থেকেই আমাদের সামনে 28 এপ্রিল আমাদের একটা ইন্টারন্যাশনাল HR কনফারেন্স আছে। দিস ইজ 7th ইন্টারন্যাশনাল HR কনফারেন্স অফ বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট। এটা সেনামালঞ্চতে হবে। এখানে প্রায় 1000 HR লিডার্স, HR প্রফেশনাল, গ্লোবাল রিনাউন্ড স্পিকার্স তারা আসবেন, কথা বলবেন। এখানে কিভাবে গ্লোবাল HRটা বাংলাদেশে মানে ইন্ট্রোডিউস করা যায়, তারপরে বাংলাদেশের মানব সম্পদকে আপনারা জানেন যে প্রায় 160 বা 170 মিলিয়ন পিপল বাংলাদেশে। আমাদের এই কিছুক্ষণ আগেও আমি সেদিন মুশারফ স্যার একটা স্পিচে বলেছিলেন যে প্রায় 1 কোটি, মানে এমনি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়তো কেউ কেউ বলেন যে মানে 7 মিলিয়ন বা 70 লক্ষ থেকে 1 কোটি লোক বাংলাদেশের বাইরে কাজ করেন। বাংলাদেশের আনস্কিল্ড পিপল, কিছু স্কিল্ড আছেন, তারা এই নিয়ার অ্যাবাউট 1 crore পিপল বাংলাদেশে আর্ন করছেন 15 বিলিয়ন US ডলার। তো whereas মাত্র 20,000 foreigner from our neighbor countries like India, Sri Lanka, they are working in the top position, CEO and other technical positions. They are taking away 5 to 7 billions. আপনি রেশিওটা দেখেন যে 70 লক্ষ লোক বাইরে কাজ করে বাংলাদেশের যে টাকাটা রেমিটেন্স আনছেন, অর্থাৎ 15 বিলিয়ন US ডলার, আর মাত্র 20,000 লোক 5 থেকে মানে 7 বিলিয়ন ডলার বাইরে নিয়ে যাচ্ছেন।
এখানে যদি আমরা আমাদের এই পিপুলগুলোকে 3 মাসের বা 6 মাসের ভোকেশনাল ট্রেনিং করি, আমরা যদি দেশের বাইরে সেন্ড করতে পারতাম, তাহলে এটা 3 or 4 টাইমস মানে রেমিটেন্সটা হতে পারতো। এসব এখন আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে আনস্কিলড পিপল রয়েছে কিংবা আনস্কিলড যে সমস্ত লেবার রয়েছে তাদেরকে আমাদের বাইরে পাঠানো হয়, কিংবা লেবার তো আর বাইরে দেয় না, অনেক বিভিন্ন ক্যাটাগরির পিপল, কিংবা হয়তো সেটা অফিসার, ম্যানেজার কিংবা লো কোয়ালিটির পার্সনরা আমাদের বাইরে আসলে কর্মরত রয়েছে। প্রত্যেকেই যদি তাদের যাদের অবস্থান থেকে যদি স্কিলড হিসাবে যদি বাইরে যেত, তাহলে অনেক আমাদের হয়তো রেমিটেন্স আমরা অনেক বেশি পেতাম, অনেক বেশি কিন্তু আমরা লাভবান হতাম, আমাদের দেশে অনেক বেশি লাভবান হতো। তো সেই ক্ষেত্রে আপনাদের যে পদক্ষেপ, যে কিভাবে হিউম্যান রিসোর্সকে আরো ভালো করে করা যায়, এই মেসেজগুলি আমরা আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সের মাধ্যমে, তারপরে আমাদের মান্থলি আমরা 2টা ট্রেনিং এর আয়োজন করি, কমপ্লিমেন্টারি ট্রেনিং, অলমোস্ট কমপ্লিমেন্টারি। এখানের মাধ্যমে বিভিন্ন মানে একদম সমসাময়িক টপিক্সের উপর আমরা কমপ্লিমেন্টারি ট্রেনিং করিয়ে থাকি বিএসএইচআর এর থ্রুতে। আর আমি দেখেছি যে আপনি কতগুলো প্রতিষ্ঠানে ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন, আচ্ছা, শিক্ষকতা করছেন, এই বিষয়টি নিয়ে যদি কিছু বলতেন। এটা হলো এইচআর কর্পোরেটে কাজ করেন, আবার এত সময় কিভাবে ম্যানেজ করেন? আসলে টিচিং একটা প্যাশনের জায়গা, সময় ম্যানেজ কিভাবে করি এটার জন্য যদি একজন ভদ্র মহিলাকে থ্যাঙ্কস জানাতে হয়, তো আমার লাইফ পার্টনার এই ভদ্র মহিলাকে আপনাকে সবসময় হেল্প করতেন। হ্যাঁ, উনি আমাকে হেল্প করেন। ওনার যদি প্রচুর চাওয়া পাওয়া থাকতো তাহলে হয়তো আমি সময়গুলো দিতে পারতাম না। তারপরে আমি যেহেতু ইভিনিং কোর্স করি বিভিন্ন ফ্রাইডেগুলোতে, আমি 6 দিন অফিস করে, এটা লোকাল অর্গানাইজেশন যেহেতু আমি জব করি, আমার উইকেন্ড একদিন, এটাও আমি ইনভেস্ট করি আমার লার্নিং এর পিছনে। তো আমি সেই সময়টা যদি ফ্যামিলি থেকে যদি এরকম দাবি দেওয়া থাকতো যে মানে আমাদেরকে নিয়ে ঘুরতে হবে বা করতে হবে, সেই জায়গাগুলোতে না, ঠিক আছে মানে কাজ করবো, আমরা তোমাদের সাথে আছি। হ্যাঁ, যে মানে আসলে আমার খুব ভালো লাগছে যে ভাবিকে অনেক ধন্যবাদ, এই শোর মধ্যেই ভাবিকে অনেক ধন্যবাদ। কেমন ভাবি যদি শো দেখে থাকেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞতা রইল যে মুরাদ ভাইকে আপনি সহযোগিতা করছেন বিভিন্নভাবেই। আর প্রিয় দর্শক, আমরা তো আজকে শো প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। এখন আমরা মুরাদ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে আমরা তো আসলে শোর এখন প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি, বেশি সময় নেই। আমরা আরেকটু আড্ডা দিতে চেয়েছিলাম, বাট আসলে সময় স্বল্পতার কারণে হয়তো অন্য আরেকদিন আমরা আড্ডা দিব বিভিন্ন বিষয় নিয়ে। আপনার কি সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে? তারুণ্যের বাংলাদেশের যারা তারুণ্যের বাংলাদেশ যে শো, তারুণ্যের বাংলাদেশ শোর আজকে যারা দর্শক রয়েছে, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছে, ইতিমধ্যে প্রায় কয়েক হাজার মানুষ আমাদেরকে ইতিমধ্যে দেখে ফেলেছে, অনেকে কোশ্চেনও করেছে, বাট এখন কোশ্চেন নেওয়ার আসলে আমাদের এই মুহূর্তে রাইট, একটু লম্বা সময় নিয়ে বসতে হবে। ইতিমধ্যে আপনার অনেক ফ্রেন্ডরা মনে হয় কমেন্ট করেছে, আমি দেখেছি এর মাঝখানে। বাট যেহেতু সময় নিয়ে আমি সরি বলে নিচ্ছি সবাইকে, হয়তো আরেকদিন কোনো আড্ডা আমরা দেখে নিব। আমিও সরি বলে নিচ্ছি সেটার জন্য। আর আপনার কি সর্বশেষ কিছু বলার রয়েছে? আচ্ছা, তরুণদের উদ্দেশ্যে একটাই, আমি একটা টিপস দিয়েছি যে কমনের ভিতরে থাকা যাবে না, কোয়ালিটি দিক থেকে আনকমনের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে সর্বমুহূর্তে। আমি আজকেও ডেইলি স্টার একটা খেলার পেজে দেখলাম যে বাংলাদেশের ত্রিমন্ত্র, বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য 3টা মন্ত্র, একটা হলো কনসিস্টেন্সি, তারপরে হলো অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড কনফিডেন্স। এখন যে কোনো কাজ শুরু করলে সেটা আমি প্রথমে নিয়ত করে শুরু করলাম, আবার হাল ছেড়ে দিলে হবে না। আমি আসার আগে আরেকটা দেখে আসলাম মইন ভাই থ্রুতে, সেখানে দেখলাম যে নাম্বার 1 রুল হলো যে হাল ছাড়া যাবে না, নাম্বার 2 হলো যে ফলো দ্য নাম্বার 1 রুল। তো দিস ইজ কনসিস্টেন্সি। আর অ্যাডাপ্টেবিলিটি, যে কোনো পরিবেশে অনেকে আমাকে বলেন যে আমার কলিগদের ভিতরে আমি অনেকে বলেছি যে করা যায়, স্যার আমার তমুক স্যারে আমাকে একটু দেখতে পারেন না। সেলসম্যানশিপ স্টার্টস ফ্রম দ্য হোম। আপনি যদি মানে যে লোকটা বাসায় মানে তাকে কেউ পছন্দ করে না, অফিসের ভিতর তাকে পছন্দ করবে না। যে কোনো জায়গায় অ্যাডাপ্ট করে নেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে, খাপ খাইয়ে নিতে হবে, এক্স্যাক্টলি খাপ খাইয়ে নিতে হবে, অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে। আর কনফিডেন্সটা আসে হলো নলেজ, স্কিল, এক্সপিরিয়েন্স। এর সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, আমি ব্যাখ্যাতে বুঝিয়ে দিব যে কেন। তো এটা হলো ফ্রম ফিজিক্যাল ফিটনেস, নলেজ, স্কিল, এক্সপিরিয়েন্স এবং ফিজিক্যাল ফিটনেস থেকে মানে কনফিডেন্সটা আসবে। তো একজন মানুষ দৌড়ের জন্য যে এখানে ফার্স্ট হতে হবে, কনফিডেন্সটা আসবে থেকে, দৌড়টা কি এই নলেজটা তার আছে, কিভাবে দৌড়াতে হয় স্কিলটা তার আছে, এবং অতীতে একটু দৌড়েছে। এখন চতুর্থ হলো এই সব কিছু থেকে 3টা থেকে তার কনফিডেন্স আসবে না। এখন এই দৌড়টা দেওয়ার জন্য তার ফিজিক্যাল স্ট্রেংথটা আছে কিনা, ফিটনেসটা আছে কিনা সেটা, এই জন্য মানে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যের দিকে করতে হবে। আর আরেকটা জিনিস হলো পড়াশোনা।
মানে পড়াশোনা আমরা একদমই করতে চাই না। আমরা ফেসবুকে থেকে অনেক ফিচার করতে পারি, ইউটিউব থেকে করতে পারি। আর আমি কিছুদিন আগে একটা মর্নিং মিরাকেল একটা ভিডিও দেখতেছিলাম, এখানে হাল এলরড নামে এক ভদ্রলোক, উনি 1999 সালে 78 সালের 30শে মে, আমি একটু সময় নিচ্ছি, হ্যাঁ 3-4 মিনিট হয়তো লাগবে ম্যাক্সিমাম। তো আমি হাল এলরড, উনি 1978 সালে 30শে মে জন্ম। তো 1999 সালের 3রা ডিসেম্বর একটা প্রচন্ড অ্যাক্সিডেন্টে পড়ে, গাড়ি অ্যাক্সিডেন্টে। তো তাকে হসপিটালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃত ঘোষণা করার পরে তো 6 মিনিট তার জ্ঞান ছিল না, যেহেতু মৃত ঘোষণা করে 6 মিনিট পরে তার জ্ঞান ফিরে আসে, মানে পালস ফিরে আসে। পালস ফিরে আসার পরে ডাক্তার তাকে বলে যে তার 11টা হাড় ভেঙে গেছে, সে আর উঠে কখনোই হুইল চেয়ার ছাড়া উঠে দাঁড়াতে পারবে না, নিজের পায়ে ভর করে করতে পারবে না। কিন্তু এটাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে হাল এলরড যেটা করেন যে এর মাত্র কয়েক বছর পরে উনি একজন আলট্রা ম্যারাথন রানার, একজন মোটিভেশনাল স্পিকার এবং একজন বেস্ট সেলিং অথার। তো এটার জন্য উনি 6টা টিপস দিয়েছেন যে লেজিনেসটাকে কাটিয়ে মানুষকে আর্লি ঘুম থেকে করতে হবে। আর্লি টু বেড, আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এর মধ্যে 6টা টিপসের ভিতরে সময় স্বল্পতার কারণে আমি শুধু একটা টিপস বলছি। উনি প্রতিদিন 10 পেজ করে বই পড়তে বলেছেন এবং উনি নিজের প্র্যাকটিক্যালি এটা ফলো করেন। আমি ইন্টারেস্টেড। এর মধ্যে প্রথম বলেছেন যে ঘুম থেকে খুব আর্লি উঠতে হবে। উঠে প্রথমে হলো 6টাকে সেভার্স হিসেবে উনি ইয়ে করেন, SAVERS, সেভার্স। এই সেভার্সের এস এটা হলো সাইলেন্স। সাইলেন্সটাকে উনি বুঝিয়েছেন যে প্রেয়ার অথবা মেডিটেশন অথবা ইয়োগা, আমরা যে নামেই ডাকি না কেন, প্রথমে উঠে এই কাজটা করলে মানুষের আত্মিক শুদ্ধতা আসে, মানুষের ভিতরে প্রশান্তি আসে এবং স্থিরতা আসে। এটা নাম্বার 1। নাম্বার 2 হলো এতে হলো এফার্মেশন, অর্থাৎ সব কিছুতে একটা পজিটিভিটি থাকতে হবে, পজিটিভিটি। আর ভিএতে হলো ভিশনারি, যে ভিশনারি হলো এই এফার্মেশন এবং ভিশনারি হলো এটাকে উনি অডিও এবং ভিডিও হিসেবে তুলনা করেছেন। যদি আপনার এফার্মেশন থাকে, অর্থাৎ আপনি যদি একটাকে অডিও হিসেবে ট্রিট করেন আর একটাকে ভিডিও হিসেবে, তাই না? এরপরে হলো ইয়েতে হলো এক্সারসাইজ, আপনাকে সকালে উঠে এক্সারসাইজ করতে হবে। মানে এক্সারসাইজ না করে আপনার ফিটনেস যদি নষ্ট হয়ে যায়, আপনি ডিটারমিনেশন যতই থাকুক, মানে আনহেলদি অবস্থার কারণে আপনি আপনার কনফিডেন্স রিডিউস হয়ে যাবে। এক্সারসাইজের পরে হলো সেভার্স, আরেকটা হলো রিডিং। আমি যে টপিকসটা নিয়ে বলতে চাচ্ছিলাম, উনি বলেছেন যে প্রতিদিন কমপক্ষে 10 পেজ বই পড়তে হবে। 365 দিনে 1 বছর 10 পেজ বই পড়লে 365 দিনে 3650 পেজ বই পড়া হবে। অর্থাৎ প্রতিটা বইয়ের আপনি যদি 200 পেজ অন এভারেজ ট্রিট করেন, 200 পেজ একটা এভারেজ বই, তাই না? তো তাহলে আপনি অলমোস্ট 18টা বই আপনি বছরে পড়া হবে। তাহলে থিঙ্ক ওয়ান্স যে 18টা বই যদি আপনি প্রতিদিন আপনি বড় করে একদিন এক বই শেষ করতে হবে এরকম চিন্তা করার দরকার নেই। আমি 24 আওয়ার্সের ভিতরে এই মানে 10 পেজ পড়বো। আমি আমার পার্সোনাল আমার গাড়িতে একটা বই রেখে দিই, আমার রিডিং টেবিলে কিছু বই আছে, আমার বেডরুমে কিছু বই আছে, যখন সময় পাই তখন একটু একটু করে পড়ার চেষ্টা করি। তো লাস্ট ওয়ান যেটা উনি বলেছেন সেভার্সের লাস্ট হলো এসটাকে উনি রাইটিং এর সিনোনিম হিসেবে ইউজ করেছেন, স্ক্রাইবিং। অর্থাৎ প্রতিদিন আপনার নোট লিখতে হবে, আপনি কি করেছেন অতীতে সেটা বা কি করতে চান সেটার একটা নোট, পরবর্তী নোট হলে কিভাবে করতে চান, এটার জন্য শর্ট অ্যানালাইসিস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এই 6টা বৈশিষ্ট্য উনি বিভিন্ন বই স্টাডি করে উনি পেয়েছেন। পাওয়ার পরে এটা নিজের প্র্যাকটিক্যাল জীবনে অ্যাপ্লাই করে উনি যখন এই জিনিসগুলো চালু করেন, তার আগে ওনার $15,000 লোন ছিল, ওনার বাড়িটাও বিক্রি করার উপক্রম হয়েছিল। মাশাআল্লাহ এই 6টা বৈশিষ্ট্য, এবং উনি বলেছেন সকাল 8টার আগে 6টা কাজ করতে হবে। তাহলে এর আগে কতক্ষণ আগে ঘুম থেকে উঠতে হবে এটা নিজেকে আমাকে ডিসাইড করতে হবে। এটা করে এটা তার ইনকাম দ্বিগুণ হয়ে যায় এবং তার ফিজিক্যাল ফিটনেস আসে। তারপরে 11টা হাড় ভাঙার পরে উনি কয়েক বছর পরে আলট্রা ম্যারাথন রানার এবং মর্নিং মিরাকেল নামে একটা বই লিখেছেন, যেটা একটা বেস্ট সেলিং বুক, এবং উনি মোটিভেশনাল স্পিকার। এই আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন, আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের তরুণরা কিংবা আমাদের আজকের শো যারা দর্শক রয়েছে তারাও অনেক উপকৃত হয়েছে বলে আমার ধারণা। আজকের শো আপনার সাথে অনেক এনজয় করেছি। আপনি যে আমাদের শোতে সময় দিয়েছেন, তরুণদের উদ্দেশ্যে কথা বলেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো বিষয় নিয়ে। আর প্রিয় দর্শক, আমরা তো আজকের শো এখানেই শেষ করছি।
আর আমাদের শোর কো-স্পন্সর হিসেবে ছিল রিয়েল এস্টেট কোম্পানি স্ট্রাকচার হোল্ডিংস লিমিটেড এবং কেবল কোম্পানি আর কেবলস লিমিটেড। তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দর্শকরা আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের কথাগুলো কিংবা আমরা যে এতক্ষণ কথা বললাম সেই কথাগুলো আপনারা অনেক ধৈর্য সহকারে শুনেছেন। আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন। থ্যাংক ইউ।